2024-এর জুলাই আগস্টের যে সকল বীর শহীদ বলবো আমি, কারণ বীর শহীদ যারা একটা বৈষম্যহীন একটা দেশ গঠনের জন্য নিজের জীবন দিয়ে আমাদের দেশকে আজকের এই অবস্থানে নিয়ে আসছে, তাদের আত্মার আমি মাগফিরাত কামনা করছি। সেই সাথে যে সকল জুলাই যোদ্ধাগণ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করছি। যখন 2024-এর জুলাই সময় আমি ঢাকায় অবস্থান করছিলাম, আমি জুলাই পুরো আন্দোলনটা নিজের চোখে দেখেছি। যদিও এখন বলবেন যে পুলিশের চাকরি করি, পুলিশের একটা বিতর্কিত একটা ভূমিকা ছিল তখন, কিন্তু জুলাই আন্দোলনটা যেখান থেকে শুরু হয়েছিল সেই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা শুরু করলেও কিন্তু এটা কিন্তু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এক পর্যায়ে কিন্তু দেশের আপামর জনসাধারণ সবাই মিলে কিন্তু এই আন্দোলনটা করেছে এবং তারা কিন্তু শুধু তাদের একটা চাওয়া ছিল যে আমরা বৈষম্য মুক্ত বৈষম্যহীন একটা সমাজ চাই। যদিও এখানে ছাত্ররা লিড দিয়েছে, ছাত্ররা স্বভাবতই সব সময় লিড দেয়, বাংলাদেশের জন্মের পর থেকে সব সময় 52, 71, 90 সব সময় ছাত্ররাই লিড দেয়। কিন্তু এইবার যেটা হয়েছে, আমি যদি একটা নিরপেক্ষ মানুষ, আপনি ধরেন পুলিশ হিসেবে আমাকে দেখেন না, আমাকে নিরপেক্ষ মানুষ হিসেবে দেখেন, আমি সাধারণ মানুষ হিসেবে আমার যে দৃষ্টিভঙ্গি সেটা আমি বলছি। প্রতিবারেই এই বাংলাদেশে যতবার ছাত্র আন্দোলন হয়েছে ছাত্ররাই সবসময় আগে আসে, সবসময়, এবং এটা সব কিছুর মূল কেন্দ্র হয় ঢাকা ইউনিভার্সিটি, সেখান থেকে সারা দেশে ছড়ায় যায়। সারা দেশের প্রথমে ছাত্ররা এতে অংশগ্রহণ করে, এরপরে সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলে আন্দোলনে নেমে পড়ে। তো প্রতিবারের থেকে এবার একটু ভিন্ন, সেটা হলো যে ছাত্ররা কিন্তু আন্দোলনের পরে সবাই কিন্তু আস্তে তাদের যে মূল কাজ, আগে নিজেকে তৈরি করা দেশের জন্য, পড়ার টেবিলে ফিরে যায়, আগে নিজেকে তৈরি করার পরেই তারা কিন্তু দেশের সেবায় আসে। এই জিনিসটা কিন্তু এইবার আমার মনে হয় আগের বারের মতো একটু ব্যতিক্রম। এবার কিন্তু সেইভাবে আমরা পাইনি, অনেকেই পড়ার টেবিলে ফিরে যায়নি, এবং তাদের ভিতরে একটা চলে এসেছে যে আন্দোলন করলেই কিন্তু সব কিছু পাওয়া যায়, যার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের যে গণ্ডগোল। যেটা আপনারা জানেন যে এখন তারা আসলে এমন একটা অবস্থা যে প্রথমে থেকেই তারা এখন কথায় কথায় কিন্তু স্টুডেন্টের নামে একটাই দাবি থাকে প্রতি বছর, যে পরীক্ষা একটা অটো পাস কিংবা পরীক্ষা সহজ হোক, পড়াশোনার প্রতি তাদের কিন্তু কোনো মন নেই। তাহলে আমাকে বলেন যে যেই স্বপ্ন নিয়ে মানুষ এতগুলো শহীদ হলো, এতগুলো মানুষ তাদের রক্ত দিল এই দেশ বিনির্মাণে, আপনি কি নিজেকে তৈরি করা ছাড়া আপনি দেশ গঠন করতে পারবেন? নাকি সেই ঘুরে ফিরে আবার সে আগের জায়গায় চলে যাবে, বৈষম্যের মধ্যেই চলে যাবে? নিজেকে তৈরি করে দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জিনিসটা কিন্তু আমাদের মূল লক্ষ্য থেকে কিন্তু আমরা পিছিয়ে আসতেছি ধীরে ধীরে। এবং সেই সাথে আজকে এখানেই বসে দেখলাম যে অনেক ভিতরে একে অপরের প্রতি অভিযোগ, অনেকজন এই অভিযোগ করতেছে তার প্রতি, সে অভিযোগ করতে তার প্রতি, বিভেদ সৃষ্টি হয়ে গেছে। এই বিভেদ থাকলে তো আপনারা দেশকে আগায় নিয়ে যেতে পারবেন না। এটা তো ইংরেজদের নীতি ছিল যে ডিভাইড অ্যান্ড রুল, তারা ভাগ করে ফেলতো লোকজনদের মধ্যে, দেশের কোনো উন্নতি হতো না, আমাদের দেশকে শোষণ করে তার ইংল্যান্ডকে গঠন করতো, তাই না? আজ ইংল্যান্ড তো অনেক ধনী দেশ, আমাদের অবস্থায় তো আমাদের অবস্থা তো দেখতেছি যে আমাদের এই বৈষম্যহীন একটা সমাজ গঠনের জন্য রক্ত দিল কিছু লোক, আর এখন আমরা ভাগ হয়ে একজন আরেকজনকে দোষারোপ করতেছি এবং আমাদের মূল লক্ষ্য থেকে আমরা পিছনে চলে আসতেছি। এটার থেকে দেখা যাবে কিছুদিন পর ইতিহাস বিকৃতি হচ্ছে, পরে একটা প্রজন্ম এসে এই জুলাইয়ের প্রকৃত ইতিহাসও জানতে পারবো না আমরা, যে আসলে কেন হয়েছিল, কারা রক্ত দিয়েছিল, কীভাবে দিয়েছিল। এটা নিয়ে নতুন নতুন ইতিহাস তৈরি করবে, কারণ এত গ্রুপ থাকলে তো এক একজন এক একভাবে করবে। আর আগে আমার একটা বিষয় একটু জবাবদিহিতা করা দরকার, যে অনেকে বললেন যে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, অ্যারেস্ট করতেছে না। আসলে পুলিশের কাজ করার তো কিছু নির্দিষ্ট আইন আছে, এখানে কোর্ট আছে, আদালত আছে। যে সকল লোক গ্রেপ্তার হয়েছে তাদেরকে যদি আদালত জামিন দিয়ে দেয়, সেক্ষেত্রে পুলিশের তো কিছু করার নেই, তাদেরকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে ছেড়ে দিতেই হবে। আমার জায়গায় আপনি থাকলে আপনি একই কাজ করবেন।